এবং এটার সাথে নশিয়া এবং ভমিটিং থাকে এবং ইন বিটুইন যে ডিউরেশনটা সেখানে কোনো ওয়েট লসের হিস্ট্রি নাই এবং পেশেন্টের বয়স হচ্ছে কত 49 ইয়ার। আমাদের পরবর্তী ধাপ কি হওয়া উচিত? আমরা কিছু ল্যাবরেটরি টেস্ট করলাম এই পরীক্ষা পেশেন্টের জন্য। সেখানে দেখা যাচ্ছে যে তার এই মার্কারগুলি লেভেলটা অনেক বেশি। হ্যাঁ, এখানে দেখো এমএলএসটা কত বেশি হয়ে গেছে 1017 এবং গামা প্যামেল ট্রান্সফারে 269, এএসটি 103, এএলটি 186। হ্যাঁ, তারপর এখানে অ্যালবুমিন হচ্ছে 3.2, হ্যাঁ, লাইপেজ 33, হ্যাঁ, অ্যামাইলেজ এখানে দেখা যাচ্ছে 44, অ্যামাইলেজটা আবার এখানে কম। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হিমোগ্লোবিন 12, ডাব্লিউবিসি এটা ঠিক আছে পেশেন্ট। তারপর এখানে 22-23, সোডিয়াম 141, ফাস্টিং ব্লাড সুগার 178, এগুলি মোটামুটি ঠিক আছে। তাহলে এর পেশেন্টের অ্যামাইলেজ লেভেলটা কিন্তু হাই টাইটার তো থাকে না এখন প্যাগেটের মতো, এখানে ক্রনিক স্টেট, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি একটা যে বলছি এপি হচ্ছে তোমার এটা কিন্তু অ্যামাইলেজ না, এপি হচ্ছে তোমার অ্যাকুট ফাস্ট প্রোটিন, এটা অন্য জিনিস, এটা আমি তোমাকে পরবর্তীতে আবার আলোচনা করছি। এইখানে একটা এক্স রে করা হলো তার, হ্যাঁ, প্লেন এক্স রে অ্যাবডোমেনে। সেখানে দেখা যাচ্ছে যে এই যে লাম্বার রিজিয়নে সম্ভবত ভার্টিব্রাল লেভেল 5, 4, 3, 2, এই 3, 2 এবং 1 এর ঠিক এই পাশে দেখো একটা ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই রেট্রোপেরিটোনিয়াল স্পেসে সম্ভবত এই স্পেসটা হচ্ছে নাম্বার 1 এর, এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক যে ইয়েগুলি থাকে সেটা। হ্যালো, হ্যাঁ মুসলাম, তো এই প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশনটা এটা তোমার অ্যারোসে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে নাম্বার 1 লেভেলে দেখো অনেকগুলি ক্যালসিফিকেশন এই পাশে এই পাশে। নেক্সট স্লাইডে আমরা কি করলাম, প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, এটা একটা তোমার প্লেন এক্স অ্যাবডোমেনের একটা বৈশিষ্ট্য। অনেক প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, মাল্টিপল স্টোনস থাকে তোমার প্যানক্রিয়াটিক ডাক্টে। ট্রান্সঅ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করলাম এই পেশেন্টের, তার কোনো গলস্টোন নাই এবং কোনো প্যানক্রিয়াটিক কোনো হেডে কোনো মাস নাই। সিটি স্ক্যান করা হলো, the extrahepatic bile duct was mildly dilated and generous pancreas was noted, but there was no pancreatic mass. সিটি স্ক্যান বললো, আল্ট্রাসাউন্ড বললো কি যে কোনো গলস্টোন পাওয়া যাচ্ছে না, প্যানক্রিয়াটিক হেডে কোনো মাস পাওয়া যাচ্ছে না। আবার ফার্দার সিটি স্ক্যান করলাম, এখানে বাইল ডাক্টে শুধুমাত্র মাইল্ডলি ডাইলেটেড পাইলাম আমরা, এবং এখানে দেখা গেল জেনারাস প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াসলি জেনারাসলি ডাইলেটেড, প্যানক্রিয়াসলি ডাইলেটেড হয়ে গেছে। হ্যাঁ, এখানে ইডিমাটাস হয়ে গেছে, বাট কোনো মাস নাই এখানে। যেমন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে কিন্তু সেখানে কি ছিল তোমার, আমি বলেছিলাম ফ্লেগমন তৈরি করবে, সিটোপ্যানক্রিয়াটিক সিস্ট তৈরি করবে, এখানে ইডিমা পেরিপ্যানক্রিয়াটিক একটা ফ্লুইড কালেকশন হবে, সেখানে এখানে কিন্তু কোনো সিটি স্ক্যানে কোনো ইডিমাটাস এরিয়া কোনো মাস এখানে বলো না। পরবর্তীতে দেখো এই যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড, এটা ট্রান্সলুমিনাল আল্ট্রাসাউন্ড, অর্থাৎ লুমিনের মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড প্রোবটা ঢোকাই। হ্যাঁ, এটা আমাদের দিনাজপুরে নাই, এটা ঢাকাতে আছে। হ্যাঁ, ঢাকায় পিডিএফ ডিপার্টমেন্টে হয় এটা। এন্ডোলুমিনাল অর্থাৎ ভেতরে যে আমরা একদম পুরো পিকচারটাকে নিয়ে আসি, সেখানে দেখা যাচ্ছে যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি আমি প্যানক্রিয়াসের ভেতরে ডাক্টের ভেতরে কি পেতে পারি, ডিফিউজলি হাইপোইকুইক ইনলার্জমেন্ট অফ প্যানক্রিয়াস, ফাইন নিডল অ্যাসপিরেট, এখানে যদি ওই আন্ডার গাইডেন্সে যদি আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্সে যদি আমরা অ্যাসপিরেট করি, এখানে কি করব টিউমারাস যে সেল এটা নেগেটিভ পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ টিউমার এখানে প্যানক্রিয়াটিক টিউমার এখানে পাওয়া যাবে না, অর্থাৎ এটা নেগেটিভ থাকবে ফর টিউমার, শুধুমাত্র ডিফিউজ হাইপোইকুইক ইনলার্জমেন্ট হবে প্যানক্রিয়াসে, সেটা হচ্ছে এন্ডো আল্ট্রাসাউন্ড। এটাও একটা তোমাদের পরীক্ষার জন্য আমরা জিজ্ঞেস করি যে এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে বারবার অ্যাটাক হচ্ছে, পেশেন্টকে আমরা আল্ট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান করাচ্ছি, কিন্তু সেখানে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের মতো কোনো ইয়ে পাওয়া যাচ্ছে, এভিডেন্স পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কি পাওয়া যেতে পারে, আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন কি করতে পারি? এক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে আমরা আরো সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। এটা
করলে আমরা ডিফিউজলি হাইপোইক এনলার্জমেন্ট পেতে পারি প্যানক্রিয়াস মিউজিয়াম। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমরা অ্যাসপিরেট করি, এফএনএসি করি, সেখানে কোনো টিউমারাল সেল পাওয়া যাবে না, অর্থাৎ নেগেটিভ ফর টিউমার। আমরা এখানে দেখো ইআরসিপি দেখাচ্ছি। ইআরসিপি হচ্ছে তোমার একটা সাইড ভিউ এন্ডোস্কোপ। আমরা এন্ডোস্কোপি এটা যেভাবে করি সেভাবে এটা ঢোকাই, এবং এটা যে সাইড ভিউ একটা ইয়ে থাকে, একটা অ্যাঙ্গেল, এই বাহু থাকে, এই বাহুটা কিন্তু আমরা ওই তোমার প্যানক্রিয়াটিক ট্র্যাক্টের মধ্যে চলে যায় বাইল ডাক্ট দিয়ে। তাহলে এখানে আমরা ইআরসিপি যদি করি, সেখানে দেখা যাচ্ছে একটা লং সেগমেন্ট অফ এক্সট্রাহেপাটিক biliary stricture। হ্যাঁ, লং biliary stricture পাওয়া যাবে। The pancreatic duct was normal but irregular. Brushings, biopsies and bile aspirate were negative for tumor. তাহলে এটা সুবিধাটা কি, ইআরসিপি করে আমরা কি করতে পারি, আমরা এক্সট্রাহেপাটিক যে biliary একটা ক্রনিক যেহেতু ইনফ্লামেশন, এই ক্রনিক ইনফ্লামেশন স্ট্রিকচার তৈরি হয়ে গেছে অনেক দিন, 2-3 বছর পর এই পেশেন্টের স্ট্রিকচার তৈরি গেছে। দেখো একটা লং সেগমেন্ট, এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে একটা অনেক বড় একটা সেগমেন্ট এরিয়া ডিস্টাল বাইল ডাক্টে, সেখানে স্ট্রিকচার তৈরি হয়েছে। এবং এখানে যদি প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে যদি আমরা দেখি, প্যানক্রিয়াটিক ডাক্টে দেখা যাচ্ছে এই প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে কিন্তু সাইজটা কিন্তু নরমাল, কিন্তু এটা ইরেগুলার, এটা রেগুলার ওয়াল না। এখান থেকে যদি আমরা একটা ইয়ে নেই, ব্রাশিং নেই, বায়োপসি নেই, বাইল অ্যাসপিরেট নেই, কিন্তু এখানে এই অ্যাসপিরেটটা নেগেটিভ ফর টিউমার। তাহলে ইআরসিপি দুইটা পারপাস, একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস, একটা হচ্ছে তোমার থেরাপিউটিক পারপাস। ডায়াগনস্টিক পারপাসটা কি, ডায়াগনস্টিক পারপাসে আমরা কি করতে পারি, আমরা ব্রাশিং নিতে পারি, বায়োপসি নিতে পারি, বাইল অ্যাসপিরেট নিতে পারি। পরীক্ষা হলে আমরা এটা করতে পারি, কি বলবা, ব্রাশ সাইটোলজি, বায়োপসি এন্ড বাইল অ্যাসপিরেট, এই তিনটা জিনিস আমরা থেরাপিউটিক ডায়াগনস্টিক পারপাসে আমরা ইআরসিপির মাধ্যমে করতে পারি। আর থেরাপিউটিক মাধ্যমে কি করতে পারি, আমরা যদি কোনো স্টোন থাকে বা কোনো যদি স্ট্রিকচার থাকে বা টিউমার থাকে, সেটাকে আমরা থেরাপিউটিক পারপাস ইউজ করতে পারি। স্টোন থাকে আমরা স্টোনটাকে এক্সট্রাকশন করতে পারবো, আমাদের টিউমার থাকে টিউমারটাকে আমরা কি করতে পারবো, বায়োপসি নিতে পারবো। আর যদি তোমার এখানে স্ট্রিকচার থাকে, আমরা যদি এখানে যদি ইনভলভমেন্ট থাকে, আমরা কোনো কিছু করতে পারছি না, তখন কি আমরা একটা মেটালিক স্টেন্ট বা আমরা যদি একটা সফিস্টিকেটেড স্টেন্ট আমরা দিয়ে আসতে পারবো। তাহলে স্টেন্ট দিয়ে আসা যায়, সেটাও কিন্তু থেরাপিউটিক পারপাসে আমরা ইউজ করতে পারি। তাহলে ইআরসিপি আমরা এখানে কমন কি পাই, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে একটা বাইল ডাক্টে স্ট্রিকচার পাই। এটাই তোমাদের আমাদের বলার কথা হচ্ছে যে ডিস্টাল বাইল ডাক্টে একটা লং সেগমেন্ট অফ স্ট্রিকচার আমরা পেতে পারি। এখানে আমরা দেখো প্যানক্রিয়াটিক ডাক্তার, দেখো এই যে প্যানক্রিয়াটিক ডাক্তার দেখা যাচ্ছে এই পাশে নাম্বার 1 লেভেলে, এখানে দেখো ইরেগুলার শেপ, দেখছো মানে এদের ওয়ালটা দেখো ইরেগুলার। হ্যাঁ, এই ওয়ালটা ইরেগুলার, সেটা দেখা যাচ্ছে যে এটা বলা হচ্ছে যে ইরেগুলার প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা আমরা পেতে পারি ইআরসিপিতে। হ্যাঁ, এটা আবার টেইল অফ দ্য প্যানক্রিয়াস, এদিকে দেখো লেফট সাইডে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, সেটাও কিন্তু ইরেগুলার টেইল অফ প্যানক্রিয়াটিক ডাক্ট, এটাও কিন্তু এখানে এভিডেন্স পাওয়া যাচ্ছে ইআরসিপিতে। The patient underwent Whipple's operation. এই পেশেন্টটা তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসছিল, আমরা পেশেন্টকে একটা ডিভাস্টেটিং সার্জারি করছি, মেজর সার্জারি, Whipple's অপারেশন, প্যানক্রিয়াটিকোডিডেনোটমি, এবং তার পোস্ট অপারেটিভ সাইটোলজি আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখলাম প্যানক্রিয়াসে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পাচ্ছি আমরা এভিডেন্স, কিন্তু কোনো ম্যালিগনেন্সি পাইনি। So chronic pancreatitis হচ্ছে আজকের যে চ্যাপ্টারের লেকচার, সেটা chronic pancreatitis এর ডেফিনিশনটা কি তোমরা একটু দেখো। chronic pancreatitis কে বলা হচ্ছে chronic inflammatory disease of the pancreas characterized by fibrosis, permanent and progressive morphologic or Recording in progress. হ্যাঁ, কি বললাম, chronic inflammatory disease of the pancreas characterized by fibrosis, permanent and progressive morphologic or functional damage of pancreas. তাহলে এটা কিন্তু ফাইব্রোসিস হয়, হ্যাঁ, যেটা এটা ক্রনিক ইনফ্লামেশন, এবং এটা পার্মানেন্টলি এবং প্রোগ্রেসিভলি মরফোলজিক অর ফাংশনাল ড্যামেজ হয়, অর্থাৎ অ্যানাটমিক্যাল ড্যামেজ এবং ফিজিওলজিক্যাল ড্যামেজ অফ দ্য প্যানক্রিয়াস হতে পারে। হ্যাঁ, এবং এটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা হচ্ছে তোমার কমপ্লিট ডেফিনিশন, এটা তোমার এটা নিয়ে তুমি এভাবে লিখবা। কি প্রেজেন্টেশন তোমরা এর আগে দেখিয়েছে এটা পেশেন্টের, কি বললাম, এপিসোডস অফ অ্যাকুট ইনফ্লামেশন in a previously injured pancreas or chronic damage with persistent pain or malabsorption. হ্যাঁ, দুই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যে তার এক সময় একটা ছিল অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে,
হ্যাঁ, এবং অথবা ট্রমা ছিল, সে অ্যাক্সিডেন্ট করেছে, ট্রমা ছিল প্যাঙ্ক্রিয়াসে, সেই পেশেন্ট পরবর্তীকালে ক্রনিক অ্যাটাক হয়ে তার ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আরেক ধরনের প্রেজেন্টেশন কি আসতে পারে, পারসিস্টেন্ট পেইন, হ্যাঁ, তো সে কিছুদিন পর পর হাসপাতালে আসে পেটে ব্যথা নিয়ে, নশিয়া ভমিটিং নিয়ে আসে, আবার চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়, এবং তার সাথে সাথে কি বলে, তার ম্যালাবজর্পশন সিনড্রোম, অর্থাৎ তার স্টেটোরিয়া, হ্যাঁ, তার পেল বাল্কি স্টুল, অফেন্সিভ স্টুল নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে ম্যালাবজর্পশন সিনড্রোম, তার হজম হয় না, সে আস্তে আস্তে শুকিয়ে যায়। এই ইটিওলজিটা আমরা কি দেখলাম, এটা অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিসের মতো এই ইটিওলজি, pancreatitis associated with gallstones, predominantly acute or relapsing or acute, characterized by attacks of pain identical with that of biliary colic but lasting 3 to 4 days. এখানে শেষ পয়েন্টটা তোমাদের বলি, এখানে যে biliary colicটা হয় অর্থাৎ যে পেইনটা হয় সেটা লাস্টিং ফর 3 to 4 days। সাধারণত biliary colic acute ইনফ্লামেশনে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে থাকে, কিন্তু ক্রনিক ইনফ্লামেশন যদি হয়ে যায় এই ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে, এটা বৈশিষ্ট্য হচ্ছে এর biliary কলিকটা থাকে 3 থেকে 4 দিনের বেশি। তাহলে আমরা অ্যাকুট কোলিসিস্টাইটিস যে পেশেন্টে আসে, অ্যাকুট ইনফ্লামেশন নিয়ে যদি আসে বাইল ডাক্টে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু biliary কলিকটা সাধারণত তোমার একদিনের মধ্যেই থাকে 24 ঘন্টা, কিন্তু তুমি 3 থেকে 4 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে আমরা বলবো এই biliary কলিকটা হচ্ছে characteristics of chronic pancreatitis, not acute attack। মোস্ট কমন কজ আমি আগে বলেছি যে অ্যালকোহল ইনটেক ইন অ্যাডাল্টস, আর বাচ্চাদের হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, এটা বাচ্চাদের ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য একটা কমন কজ। লাস্ট কজ হচ্ছে ইডিওপ্যাথিক ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস ইজ দ্য লিডিং কজ অফ নন অ্যালকোহলিক ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। আর ইডিওপ্যাথিক এটা কজ, নন অ্যালকোহলিক যারা তার জন্য ইডিওপ্যাথিক কারণে মানে আমাদের ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। The events that initiate an inflammatory process are still not well understood. প্রথম কথা হচ্ছে আমরা এখনো পর্যন্ত এটার এভিডেন্স পাচ্ছি না। In the alcohol-induced patient, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে suggestive of that primary defect may be the precipitation of protein in specific enzyme. হ্যাঁ, protein precipitated হয় এখানে, হ্যাঁ, এটা বলা হচ্ছে যে alcohol-induced patient. In fact, shown that alcohol has direct toxic effect on the pancreas. এবং অ্যালকোহলের সময় টক্সিক ইফেক্ট অফ দ্য প্যানক্রিয়াস, সেটার জন্য এটা হতে পারে, অথবা এখানে প্রাইমারি ডিফেক্ট কি যে প্রোটিন প্রেসিপিটেশন, সেটার জন্য হতে পারে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে অ্যাবডোমিনাল পেইনটা দেখো, এটা কি ধরনের পেইন, কন্টিনিউয়াস পেইন, ইন্টারমিটেন্ট পেইন অর পেইন অ্যাবসেন্ট। এটা কন্টিনিউয়াসও থাকতে পারে, ইন্টারমিডিয়েন্ট থাকতে পারে, অথবা পেইন নাও থাকতে পারে। হ্যাঁ, মানুষের পেশেন্ট আসছে শুধুমাত্র নশিয়া ভমিটিং নিয়ে, তো সমস্ত ইনভেস্টিগেশন করে দেখলাম যে এটা ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, হ্যাঁ, কিন্তু তার কোনো পেইন নাই, হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে অ্যাবসেন্ট থাকতে পারে। আবার কি থাকতে পারে, ইন্টারমিডিয়েন্ট থাকতে পারে, কিছুদিন পর পর আসতে পারে, অথবা পারসিস্টেন্ট পেইন থাকতে পারে, কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ, এটাও থাকতে পারে। প্যাটার্ন ইজ অফেন অ্যাটোপিক্যাল, হ্যাঁ, প্যাটার্ন অ্যাটোপিক্যাল। এটা কি ধরনের বলা হচ্ছে যে রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন, এখান থেকে ব্যাকে যেতে পারে, অথবা ডিফিউজ পেইন হতে পারে থ্রুআউট দ্য অ্যাবডোমেন, অথবা মে বি রেফার টু দি অ্যান্টেরিয়র চেস্ট অর ফ্ল্যাঙ্ক, এটা ফ্ল্যাঙ্কে চলে আসতে পারে সামনের দিকে, অথবা সামনে অ্যান্টেরিয়র চেস্ট বলেও এটা চলে যেতে পারে। টিপিক্যাল ফর্মটা এটা তোমাদের শিখতে হবে, পারসিস্টেন্ট পেইন, ডিপ সিটেড পেইন। এটা বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সুপারফিশিয়াল পেইন না, ডিপ সিটেড পেইন। আনরেসপন্সিভ টু অ্যান্টাসিড, পেশেন্ট কিন্তু অ্যান্টাসিড বা H2 ব্লকার যদি খায় সেখানে কিন্তু কোনো রেসপন্স করে না, হ্যাঁ, এবং এটা ওয়ার্সেন বাই অ্যালকোহল ইনটেক অর হেভি মিল, স্পেশালি ফ্যাটি ফুড, ফ্যাটি মিল ডায়েট, হ্যাঁ, যদি হয় তাহলে কিন্তু এই পেশেন্টগুলি আমাদের স্টেটোরিয়া নিয়ে আসে, ম্যালাবজর্পশন নিয়ে আসে, হ্যাঁ, এবং অ্যালকোহল ক্রনিক অ্যালকোহল ইনটেক পেশেন্ট তাদের খুব মানে মেজারেবল লাইফ স্টাইল তাদের মেনটেন করে। অফেন এটা নিড নার্কোটিক্স, এমন পেইন নিয়ে আসে তারা, অনেক সময় তারা নার্কোটিক প্যাচ বা ওপিয়েট প্যাচ নিয়ে তারা জীবনযাপন করে, এত খারাপ। প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে, যে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ প্যানক্রিয়াটিকের ফাংশনাল কিছু ড্যামেজ হয়, হ্যাঁ, সেটা কি ধরনের, ওয়েট লস হয়, ফ্যাট ম্যালাবজর্পশন হয়,
যেটাকে আমরা প্রেজেন্টেশন হয় স্টেটোরিয়া নিয়ে। হ্যাঁ, 50% পেশেন্ট প্রেজেন্ট উইথ স্টেটোরিয়া উইথ নো পেন। Pancreatic diabetes, like diabetes mellitus type 1 needs insulin, but risk of hypoglycemia is more than it because alpha cell is also affected. Alpha cell এবং beta cell, এখানে বেটা সেলই শুধুমাত্র এফেক্টেড হয় না, এখানে আলফা সেলটাও এফেক্টেড হয়। তার জন্য বলা হচ্ছে যে এখানে ইনসুলিনটা দরকার হয়, কিন্তু ইনসুলিন দেওয়ার পরে এখানে হাইপোগ্লাইসেমিয়া অ্যাটাকটা ফ্রিকুয়েন্টলি হয়। হ্যাঁ, কারণ এখানে বিটা সেলও ডিস্ট্রাকশন হয়, আলফা সেল ডিস্ট্রাকশন হয়। ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি খুবই রেয়ার। হ্যাঁ, এখানে ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি রেয়ার কেস হতে পারে। স্টেটোরিয়া, স্টেটোরিয়া জিনিসটা কি? A severe degree of pancreatic insufficiency causes diarrhea, characterized by malodorous and voluminous stools which float on the water in the laboratory pain. Such fat resembles butter that has melted and then becomes solid again. Right. তাহলে এই ধরনের ফ্যাটটা কি ধরনের ফ্যাট? এটা হচ্ছে অনেকটা বাটারের মতো। আমরা যে মাখন যে আমরা খাই সেই বাটারের মতো। এই বাটারটাকে যদি আমরা মেল্টেড করি, মানে বয়লিং করি, এবং এটা মেল্টেড করার পরে যদি এটা আবার ঠান্ডা করি, যে একটা শক্ত হয়ে যায়, সলিড হয়, ব্রাইট হয়ে যায়, সেরকম এই যে যখন এইটা মানে নরম হয়ে যখন আবার শক্ত হয়ে গেল, এইরকম একটা সলিড বাটার, সেই সলিড বাটারের মতো এই ক্যারেক্টারিস্টিকটা যে স্টুলটা, এরকম ক্যারেক্টারিস্টিকটা এখানে থাকে, সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে এই ফ্যাটটা কি ধরনের ফ্যাট? এটা হচ্ছে তোমার সলিড একটা বাটারের মতো। ল্যাব ডাটাকে আমি একটু প্রেজেন্টেশনটা করি। অ্যামাইলেজ এন্ড লাইপেজ ইউজুয়ালি নরমাল। সিবিসি, ইলেক্ট্রোলাইটস, লিভার ফাংশন টেস্ট আর টিপিক্যাল নরমাল। বিলিরুবিন, অ্যালকালিন ফসফেটেস মে বি ইনক্রিজড। অনেক সময় ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে বিলিরুবিনটা বেড়ে যায়, অ্যালকালিন ফসফেটেসটা বেড়ে যায়। লাস্ট অফ অল, ইম্পেয়ার্ড গ্লুকোজ ইনটলারেন্স এন্ড এলিভেটেড ফাস্টিং ব্লাড গ্লুকোজ। হ্যাঁ, তাহলে আইজিজিটি এটাও হতে পারে, অথবা ফাস্টিং ব্লাড সুগারটাও বেড়ে যেতে পারে। অর্থাৎ প্রেজেন্টে আইজিজি হতে পারে, ডায়াবেটিস হতে পারে। সুডান স্টেইন অফ ফেসিস অর কোয়ান্টিটেটিভ টেস্ট অর্থাৎ গুয়াইক অ্যাসিড টেস্ট যদি আমরা করি স্টুলে, তাহলে আমরা স্টেটোরিয়া পাবো। হ্যাঁ, তাহলে আমরা স্টেটোরিয়া থেকে এই স্টুলটাকে এক্সামিনেশন কি করতে পারি? যে গুয়াইক অ্যাসিড টেস্ট একটা আছে, সেটা কোয়ান্টিটেটিভ টেস্ট, অথবা কোয়ালিটেটিভ টেস্ট, সেটা হচ্ছে সুডান স্টেইনিং অফ ফেসিস। সেটা আমরা স্টেটোরিয়া যে যেটা স্টুল, এটাকে আমরা এটা এই যদি স্টেন দিয়ে করি, কোয়ান্টিটেটিভ টেস্ট বা কোয়ালিটেটিভ টেস্ট দুটোই আমরা পজিটিভ পাবো। ফিকাল এলাস্টেস, এটা তোমাদের বেড়ে যাবে আছে। ফিকাল এলাস্টেস টেস্ট is positive. Among pancreatic function tests, fecal elastic measurement is the most sensitive and specific, especially in the early phases of pancreatic insufficiency. Early phases যদি chronic pancreatitis early phase যদি পেশেন্ট আমাদের কাছে আসে অ্যাডভান্স স্টেজ বাদে, তাহলে আমরা এই ফিকাল এলাস্টিস টেস্ট যদি করি, তাহলে আমরা এটা পজিটিভ পাবো, এবং এটাই হচ্ছে মোস্ট সেনসিটিভ স্পেসিফিক টেস্ট। এটা পরীক্ষা হলে ভাইরাতে আমরা জিজ্ঞেস করি যে আর্লি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমরা একটা ফিকাল ম্যাটারে একটা ইলাস্টিস টেস্ট যদি করি, সেটা পজিটিভ হয়, এটা তোমরা ভাইরাতে বলবো যে পজিটিভ ফিকাল এলাস্টিস পজিটিভ পাওয়া যেতে পারে। এটা মোস্ট সেনসিটিভ এন্ড স্পেসিফিক। ক্লাসিক ট্রায়াড আমরা কি পেলাম? প্যানক্রিয়াটিক ক্লাসিফিকেশন, স্টেটোরিয়া and diabetes mellitus usually establishes chronic pancreatitis. তাহলে তিনটা ট্রায়াড আমি ওখানে তিনটা সার্কো স্টাইল বলছি, যে পেইন, ফিভার, জন্ডিস। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পেইন, ফিভার, জন্ডিস। এখানে কি বললাম? প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, প্যানক্রিয়াটিক ডায়াবেটিস এন্ড স্টেটোরিয়া। এই তিনটা হচ্ছে ক্লাসিক ট্রায়াড অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তিনটা পয়েন্ট মনে রাখবে। প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, একটা হচ্ছে স্টেটোরিয়া, আর একটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন অন দ্য ইনভেস্টিগেশন। It is often necessary to perform secretin stimulation test abnormal when 60% or more of pancreatic exocrine function has been lost. যদি 60 থেকে আরো বেশি 60% এর উপর যদি প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন যদি লস হয়ে যায়, তাহলে আমরা secretin stimulation টেস্টটা আমরা মানুষের abnormal পেতে পারি। আরেকটা বায়োকেমিক্যাল টেস্ট, decrease serum trypsinogen less than 20 or a fecal elastase level less than 100 of the stool strongly suggests severe pancreatic insufficiency. এটাও আমরা বায়োকেমিক্যালি পেতে পারি।
প্লেন এক্স-রে অ্যাবডোমেনে আমরা বলছি যে প্যানক্রিয়াটিক calcification 30% এর পাই, most common with alcoholic pancreatitis but is also seen in the hereditary and tropical forms of disorder. It is rare in the idiopathic pancreatitis. তাহলে কোন কোন কেসে আমরা প্যানক্রিয়াটিক calcification পাবো? তোমরা বলবা অ্যালকোহলিক প্যানক্রিয়াটিস পেশেন্টে কমনলি পাওয়া যায় এবং এটা অনেক সময় হেরিডিটারি প্যানক্রিয়াটিসে পেতে পারি অথবা ট্রপিক্যাল প্যানক্রিয়াটিসেও পেতে পারি, কিন্তু রেয়ার কেসে আমরা ইডিওপ্যাথিক কেসে আমরা রেয়ার পেতে পারি। তাহলে কমন হচ্ছে আমরা পাই অ্যালকোহলিক প্যানক্রিয়াটিসে প্যানক্রিয়াটিক calcification। দেখো এখানে এই যে একটা এক্সরেতে দেখো এক্সটেন্সিভ প্যানক্রিয়াটিক calcification, হ্যাঁ এই যে নাম্বার 1 লেভেলে দেখো এই যে হেড, এটা হচ্ছে তোমার হচ্ছে নেক এবং এটা হচ্ছে তোমার টেল, এই পুরো রিজনটা দেখা যাচ্ছে যে তোমার প্যানক্রিয়াটিক calcification মাল্টিপল এরিয়া, এখানে আরো চিহ্নতে দেখানো হচ্ছে পুরো প্যানক্রিয়াস এক্সটেন্সিভ প্যানক্রিয়াটিক calcification। এখানে দেখা যাচ্ছে আমরা প্যানক্রিয়াটিক calcification। সিটি, এমআরআই, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এই তিনটা ইনভেস্টিগেশনে আমরা মোট যেগুলি ক্লাসিক্যাল ফিচার পাই সেগুলি হচ্ছে ক্যালসিফিকেশনস, ডাক্টাল ডাইলেটেশন, enlargement of the pancreas and fluid collections like pseudocysts। তাহলে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারি সিটি, এমআরআই, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এখানে আমরা ক্যালসিফিকেশন, ডাক্টাল ডাইলেটেশন, enlargement of the pancreas and fluid collections like pseudocysts এটা আমরা পেতে পারি। ক্রনিক pseudocysts যদি থাকে, আমরা যদি এটা অপারেশন না করে থাকি, এটা যদি ক্রনিক স্টেজে চলে যায় তখন কিন্তু তোমরা এই আমরা এমআরআই বা আল্ট্রাসাউন্ড করে আমরা এটাকে পেতে পারি। acute pancreatitis superimposed upon chronic pancreatitis। দেখো ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্ট প্রেজেন্ট করছে, সেখানে আবার অ্যাকুট অ্যাটাক নিয়ে আসছে, এই পেশেন্টে আমরা করলাম সিটি স্ক্যান, যে কন্ট্রাস্ট সিটি স্ক্যান যদি করছি, হ্যাঁ এখানে দেখো লেভেলটা দেখো, CT scan through the upper abdomen in a patient with chronic pancreatitis demonstrates a large complex inflammatory mass in the head of the pancreas। এই যে আরো দেখো এই হেডে দেখো এটা কমপ্লেক্স মাস, হ্যাঁ এটা আরো চিহ্ন দেখা যাচ্ছে with calcifications। এখানে দেখো এই যে ছোট ছোট সাদা সাদা অনেক ক্যালসিফিকেশন পাচ্ছি ওই হেডের মধ্যে, ইন্ডিকেটিভ অফ ক্রনিক ডিজিজ। শুধুমাত্র মাসও পাচ্ছি এবং তার ক্যালসিফিকেশনও পাচ্ছি, তাহলে আমরা বুঝবো যে এটা এবং লো অ্যাটেনুয়েশন এরিয়াস অফ নেক্রোসিস, হ্যাঁ এবং এখানে দেখো এই যে হাইপোইডিক এরিয়া, এই যে নেক এবং টেল, এই পুরো এরিয়া দেখো এর যে ইয়েটা মানে তোমার কমপ্লেক্সনটা কি, অ্যাটেনুয়েশনটা কি লিভার থেকে কমে যাচ্ছে, হ্যাঁ লিভার থেকে কমে যাচ্ছে মানে হাইপোইক এরিয়া, হাইপার ইকুইক, এই যে আমরা আল্ট্রাসোনোগ্রাম বলি না যে তোমার কি হাইপোইকুইক হাইপার ইকুইক মানে কি, এটা হচ্ছে লিভারের যে সারফেসটা, লিভারের সারফেসে যে কমপ্লেক্স ইয়েটা আছে কমপ্লেক্সনটা আছে তার থেকে যদি তোমার লো কমপ্লেক্সন হয়, হ্যাঁ সেটা হবে তোমার কি হাইপোইকুইক। যদি লিভারের সারফেস থেকে এটা থেকে যদি আরো হায়ার তোমার যদি কমপ্লেক্সন হয় তাহলে সেটাকে বলে হাইপার ইকুইক। তাহলে এখানে যে প্যানক্রিয়াটিক যে ইয়েটা দেখো যে সারফেসটা এটা মোরালেস হাইপোইকুইক এরিয়া, অর্থাৎ যদি সিটি স্ক্যান কি বলবো লো অ্যাটেনুয়েশন এরিয়া, লো অ্যাটেনুয়েশন এরিয়া সিটি স্ক্যানে, আর আল্ট্রাসাউন্ডে বলবো যে হাইপোইকুইক এরিয়া। তাহলে এইটাকে আমরা ইন্ডিকেট করবে যেটা ক্রনিক প্যানক্রিয়াটিসের বৈশিষ্ট্য। কি বললাম, এটা হেডে একটা ক্রনিক মাস পাওয়া যাচ্ছে, কমপ্লেক্স মাস, ইরেগুলার ওয়াল এবং এখানে ক্যালসিফিকেশন পাচ্ছি এবং লো অ্যাটেনুয়েশন এরিয়া, আর আল্ট্রাসাউন্ড যদি করি হাইপোইকুইক এরিয়া মোরালেস, তাহলে এই ধরনের একটা ফিচার হচ্ছে সাজেস্টিভ অফ chronic pancreatitis একটা features। CT scan of patient with chronic pancreatitis demonstrates quartz calcifications distributed throughout the body and tail of the pancreas। দেখো এখানে বডিতে, হ্যাঁ ডিফারেন্ট যে প্যানক্রিয়াটিক বডি এন্ড টেল, এখানে দেখা যায় আরো দেখা যাচ্ছে অনেক কোয়ার্টস একটা ইয়ে আছে, অনেকগুলি হ্যাঁ ছোট 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 ইয়ের মতো, হ্যাঁ সেটা ইয়ে পাওয়া যাচ্ছে, ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে বডি এন্ড টেলে, এটা আমরা CT স্ক্যানে পাচ্ছি। ERCP choice when calcifications are not present and there is no evidence of hysteria। কখন আমরা ERCP করব? আমরা ততক্ষণ বললাম যে আল্ট্রাসাউন্ড করব, প্লেন এক্স-রে অ্যাবডোমেন করব, সিটি করব, এমআরআই করব, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করব। কখন আমরা ERCP করব? ক্রনিক প্যানক্রিয়াটিসে। এটা তোমার অস্পির জন্য লাগে, অস্পিতে মনে রাখবা it is choice when calcification are not present। প্যানক্রিয়াটিসের ফিচার আমাদের ক্লিনিক্যালি মিলে গেছে, বাট এখানে আমরা
ওই সিটি বা ইয়েতে আমরা ক্যালসিফিকেশন পাচ্ছি না, এবং পেশেন্টে কোনো স্টেটোরিয়া নাই, পেশেন্ট অনেকদিন ধরে সমস্যা বাট স্টেটোরিয়া নাই, তখন ইয়ারসিপি করে আমরা এটাকে ডায়াগনোসিস করার জন্য হেল্প নিব। অথবা নর্মাল স্টাডি শুড নট রুল আউট দ্য ডায়াগনোসিস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। যদি ইয়ারসিপি করেও যদি নর্মাল পাওয়া যায়, তাহলে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলতে পারবো না যে এটা এক্সক্লুড করা গেল কি গেল না। অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলাটা ক্লিনিক্যালি এবং কনফার্মেটরি বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ পেশেন্টগুলো অনেকদিন ধরে আমাদের কাছে প্রেজেন্টেশন করে, মাল্টিপল প্রেজেন্টেশন থাকে, পেশেন্ট অনেক দিন ধরে ওয়েট লস নিয়ে আসতে পারে, তো প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি নিয়ে আসতে পারে, পেইন নিয়ে আসতে পারে, পেশেন্ট অ্যালকোহলিক্স থাকে, হ্যাঁ, পেশেন্ট স্টেটোরিয়া থাকে, ডায়াবেটিস থাকে, হ্যাঁ, অনেক ধরনের ফিচার থাকে। অনেক সময় দেখা গেল যে সবকিছুই পেশেন্টের সবগুলি ফিচার একসাথে নাই, মাঝে মাঝে আসে পেশেন্ট কি যে নশিয়া ভমিটিং, শুধুমাত্র নশিয়া ভমিটিং। আমরা পিজি হাসপাতালে আমি কোর্সে ছিলাম, এমন পেশেন্ট পাইছি শুধুমাত্র নশিয়া ভমিটিং আসছে এবং 1 বছর পর দেখা গেল তার জন্ডিস করছে। এরকম পেশেন্ট আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পাইছি। So normal study should not rule out the diagnosis of chronic pancreatitis. এটা লাস্ট কথা, যে chronic pancreatitis ডায়াগনোসিসটা তোমরা প্রথমেই কখনো বলবো না, এটা বলাটা খুব ডিফিকাল্ট। ERCP may provide useful information on the status of the pancreatic ductal system. কি ধরনের ডাক্টার সিস্টেম কি ধরনের ইনফরমেশন দিতে পারে? লুমিনাল নার্ভিং, অর্থাৎ প্যানক্রিয়াটিক ডাক্টে লুমিন হয়ে গেছে এবং ডাক্টাল সিস্টেমে ইরেগুলারিটিস ডেভেলপ করছে with stenosis, dilatation, circulation and ectasia। তাহলে লুমিনে ন্যারোটা আমরা পেতে পারি এবং ডাক্টাল সিস্টেমে স্টেনোসিস পেতে পারি, ডাক্টাল ডাইলেটেশন পেতে পারি, সার্কুলেশন পেতে পারি এন্ড ইকটেশিয়া পেতে পারি। প্রত্যেকটা প্যাথোলজি এখানে কিন্তু ইআরসিপিতে আমরা পেতে পারি। দেখো কত সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন এখানে। ব্লকেজ অফ দ্য ডাক্ট বাই ক্যালসিয়াম ডিপোজিট, এই যে ক্যালসিফিকেশন হচ্ছে, এই ক্যালসিয়াম ডিপোজিটগুলো জমে জমে ডাক্টগুলো ব্লক হয়ে যায়, সেটাও কিন্তু আমরা ইআরসিপি ডায়াগনোসিস করতে পারি। দেখো এই যে একটা ইআরসিপিতে এই যে উপরে ভিউতে দেখো, এই যে হ্যাঁ ব্ল্যাক কালারে দেখো নাম্বার 1 লেভেলে এখানে ট্রান্সপারেন্ট পেনে দেখো এই যে প্যানক্রিয়াস, হ্যাঁ দেখা যাচ্ছে। আবার নিচেটা আরো সুন্দর করে দেখা যাচ্ছে সাইড ভিউ বেস করতে, এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ডাক্টটা বোঝা যাচ্ছে। তাহলে টপ প্যানেলে কি যাচ্ছে, নরমাল সাবট্রাকশন এন্ডোস্কোপি রেট্রোগ্রেড প্যানক্রিয়াটিক শোজ কেরাটোগ্রাম শোজ দ্য ফিলিং অফ নরমাল সাইড ব্রাঞ্চেস। এখানে কিন্তু নরমাল ভিউ, এটা কিন্তু আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে নরমাল একটা সাইড ভিউ এন্ডোস্কোপ ইআরসিপি। হ্যাঁ, তাহলে নরমালি কি দেখা যাচ্ছে দেখো, the feeling of normal side branches and smooth non-dilated main ductal system. এখানে দেখো স্মুথ, দেখো ইরেগুলারিটিস নাই প্যানক্রিয়াটিক ডাক্টে। হ্যাঁ হ্যাঁ, সাইড ব্রাঞ্চ গুলো দেখো, এই যে ব্রাঞ্চ গুলো শাখা প্রশাখা এগুলো নরমাল। হ্যাঁ, নিচে বটম প্যানেলটা দেখো, বটম প্যানেল ইআরসিপি দেখো ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্টে দেখো যে ডাইলেটেড, হ্যাঁ এই যে ডাইলেটেড ডাক্ট, টর্চুয়াস মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দেখো এখানে কোনো জায়গায় খুব বেশি, কোনো জায়গায় চিকন হয়ে গেছে, আবার হচ্ছে টর্চুয়াস। হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি ঢেউয়ের মতো। হ্যাঁ, that contains stones or protein plaques, lucences that marked by short radials। এখানে লাল রঙের ছোট্ট যে তীরটা আছে দেখো, এখানে ছোট্ট একটা লুসেন্স দেখা যাচ্ছে, রেডিও লুসেন্ট। হ্যাঁ, এই যে এরিয়াটা, এটা হচ্ছে তোমার স্টোন ছোট এই পাশে। Stricture is visible in the mid portion of the dark blue arrow। দেখো এই যে নীল কালারের এই যে স্ট্রিকচার চিকন হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ, এই যে এইটা স্টোনের কাছে এই পাশে, এখানে দেখো এটা দেখো হঠাৎ চিকন হয়ে গেছে, এটা হচ্ছে তোমার স্ট্রিকচার, এটাকে দেখা যাচ্ছে তোমার ইআরসিপিতে। and there is dilatation of the unseeded process branch white arrow। এই যে আনসিডেড প্রসেস হেড নেকের কাছে আনসিডেড প্রসেস থাকে, এই নেকে দেখো এখানে একটু হোয়াইট অ্যারো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ডাইলেশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে আনসিডেড প্রসেসের ব্রাঞ্চটা এখানে এই জায়গাটা অনেক মোটা হয়ে গেছে, এই সাইড ব্রাঞ্চটা দেখো অনেক মানে ডাইলেটেশন হয়ে গেছে। এবং লাস্ট অফ অল এখানে আর কি দেখা যাচ্ছে, এখানে তোমার এই যে ছোট একটা রেড আরো, এই যে আনসিডেড প্রসেসের কাছে এটাও কিন্তু স্টোন দেখা যাচ্ছে। তাহলে স্টোন আমরা দুইটা পেলাম, আনসিডেড প্রসেসের কাছে এখানে একটা, তোমার বডিতে একটা স্টোন পেলাম, আর কি পেলাম স্ট্রাকচার পেলাম, আর কি পেলাম আনসিডেড প্রসেসে তোমার একটা ডাইলেটেড এরিয়া পেলাম। তাহলে এই ধরনের দেখো প্যানক্রিয়াটিক ডাইলেটেশন, স্টেনোসিস আর স্ট্রাকচার, স্টোনস, হ্যাঁ ক্যালসিফিকেশন, এই এরিয়াগুলি আমরা ইআরসিপিতে আমরা ভালোভাবে বুঝতে পারি।
Endoluminal ultrasonography, the most predictive endo ultrasound feature is the presence of stone. হ্যাঁ, এটা স্টোন আমরা পেতে পারি। আর কি পেতে পারি? ভিজিবল সাইড ব্রাঞ্চ পেতে পারি, সিস্ট পেতে পারি, লোবুলারিটি পেতে পারি, ইরেগুলার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট পেতে পারি, হাইপারিকুইক ফোকাই স্ট্র্যান্ডস পেতে পারি, ডাইলেটেশন অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট পেতে পারি, হাইপারিকুইক মার্জিনস অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট পেতে পারি। তাহলে এই ধরনের ফিচারগুলি একদম এন্ডোলুমিনাল এরিয়াতে এই ধরনের ফিচারগুলিও দেখার জন্য আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ সাবস্টেট ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, এই সব কিছু সাইড ব্রাঞ্চগুলি পর্যন্ত দেখা যায়, সিস্ট হলে এটা দেখা যায়, লোবুলারিটি আছে কিনা সেটা দেখা যায়, হ্যাঁ, মেইন প্যানক্রিয়াটিক কোনো ইরেগুলারিটি আছে কিনা সেটা দেখা যায়, ফোকাস হাইপারিকুইক ফোকাস স্ট্র্যান্ডস যদি থাকে সেটাও আমরা বুঝতে পারি, মেইন প্যানক্রিয়াটিক ডাইলেটেশন আছে কিনা সেটাও আমরা বুঝতে পারি, হাইপারিকুইক মার্জিনস অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক সেটাও আমরা বুঝতে পারি। তাহলে দেখো এটা একটা হিস্টোপ্যাথোলজি, পোস্টমর্টম হিস্টোপ্যাথোলজি। দেয়ার আর ব্যান্ডস অফ ফাইব্রোসিস স্টেইনড উইথ রেড, হ্যাঁ, লাল লাল যেগুলি আছে সেগুলি হচ্ছে তোমার ফাইব্রোসিস হয়ে গেছে, এন্ড স্ক্যাটার্ড মনোনিউক্লিয়ার সেলস, এই যে স্ক্যাটার্ড যেগুলো অনেকগুলি সেলস আছে এগুলো হচ্ছে মনোনিউক্লিয়ার সেল, হ্যাঁ, ছোট 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 মাঝে মাঝে বড় বড় লাল লাল, সেগুলো হচ্ছে তোমার কি ফাইব্রোসিস। তাহলে এই পোস্টমর্টম হিস্টোপ্যাথোলজি এখানে দেখা যাচ্ছে যে তোমার ফাইব্রোসিস পাওয়া যায় এবং স্ক্যাটার্ড মনোনিউক্লিয়ার সেলস পাওয়া যায়। এই পোস্টমর্টম হিস্টোপ্যাথোলজি আমরা বায়োপসি করে হিস্টোপ্যাথি দেখছি যে এই স্লাইডের মধ্যে এটা সাইজটা আমাদের সাজেস্টিভ অফ এফিশিয়েন্ট ডায়াগনোসিস অফ এটা সবচেয়ে কনফার্মেটরি। বায়োপসি নেওয়ার পরে হিস্টোপ্যাথি করছি, এটা 100% কনফার্মেটরি যে পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই ধরনের পেশেন্ট। কমপ্লিকেশনস, কি ধরনের কমপ্লিকেশন হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে? সিটোসিস্ট ফর্মেশন হয়, বাইল ডাক্ট or duodenal obstruction হয়, pancreatic ascites হয়, pleural effusion হয়, splenic vein thrombosis হয়, pseudoaneurysms হয়, pancreatic cancer হয়, acute attacks of pancreatitis, particularly alcoholics who continue drinking. হ্যাঁ, ক্রনিক অ্যালকোহল যারা অনেকদিন ধরে অ্যালকোহল ইনটেক করে তারা যদি তোমার ড্রিঙ্কিং তারা না ছেড়ে ক্রনিক ড্রিঙ্কিং করতেই থাকে তাদের কিন্তু অ্যাকুট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে কমপ্লিকেশন, সিউডোঅ্যানোরিজম হতে পারে এই ধরনের কমপ্লিকেশন, স্প্লেনিক ভেন এখানে থাকে এই অ্যাটাচমেন্টে, এখানে থ্রম্বোসিস ডেভেলপ হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে, বাইল ডাক্ট হতে পারে, ডিউডেনাল অবস্ট্রাকশন হতে পারে, সিডোসিস্ট ফর্মেশন হতে পারে। এই ধরনের মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। So what is pseudocyst? Collection of amylase-rich fluid enclosed in a well-defined wall of fibrous or granulation tissue lies the laser sac outside the pancreas, is round, is smooth, tense, always immovable. দেখো এখানে তোমার ক্যারেক্টারিস্টিক কি বললাম দেখো, collection of the amylase-rich fluid enclosed in a well-defined wall of fibrous or granulation tissue lie in the laser sac outside the pancreas, is round, is smooth, tense, always immobile. তাহলে এটা কি ধরনের কালেকশন? অ্যামাইলেজ রিচ ফ্লুইড কালেকশন। এটা কোথায় থাকে? লেজার স্যাকে থাকে, আউটসাইড দ্য প্যানক্রিয়াস, লেজার স্যাকের মধ্যে থাকে। এটার লাইনিং এপিথেলিয়ামটা কি? লাইন্ড বাই ফাইব্রাস টিস্যু অর গ্রানুলেশন টিস্যু, নট দ্য এপিথেলিয়াল টিস্যু। and এটা ইয়েটা কি? কমপ্লেক্সনটা হচ্ছে রাউন্ড, স্মুথ, টেন্স and always immobile. এটা কিন্তু মোবাইল না, এটা ইমমুভেবল। ঠিক আছে, এটা কিভাবে তৈরি হয়? sequelae of acute pancreatitis that requires usually 4 or more weeks to form acute peripancreatic fluid collection that has not resolved and matured. অর্থাৎ মনে করে একটা পেশেন্টের অ্যাকুট অ্যাটাক অফ প্যানক্রিয়াটাইটিস হয়েছে অথবা ট্রমাটিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ব্লাড ট্রমা অ্যাবডোমেন হয়েছে, এর 4 থেকে 6 সপ্তাহ পরে পেশেন্টের প্যানক্রিয়াটিক রিজনে, পেরিপ্যানক্রিয়াটিক রিজনে ম্যাসিভ ফ্লুইড কালেকশন হয়। এই পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশনগুলি জমে জমে এটা যদি রিজলভ না হয় এবং এটা যদি ম্যাচিউর না হয় তাহলে পরবর্তীকালে এটা একটা ওয়াল হাব বাই ফাইব্রাস টিস্যু, গ্রানুলেশন টিস্যু হয়ে যায় এবং এখানে অ্যামাইলেজ রিচ ফ্লুইডটা জমা হয় এবং আস্তে আস্তে এটা পরবর্তীকালে সিডোসিস্ট ফর্মেশন করে
এবং এটা ইমোবাইল, এটা মুভেবল হয় না। কোন জায়গায় তৈরি হয়? লেজার স্যাকে। এই ধরনের একটা রাউন্ড স্মুথ টেন্স একটা সিস্টিক কালেকশন, সেটাকে বলা হচ্ছে সিউডোসিস্ট বা ফলস সিস্ট। প্যানক্রিয়াটিক অ্যাসিডিস কি জিনিস? এটাও তোমাদের বইতে আছে, এটাও তোমাদের দেখাই দেয় একটু। This is a chronic generalized peritoneal enzyme-rich effusion usually associated with pancreatic duct disruption. Pancreatic duct যদি disruption হয়ে যায় তাহলে chronic generalized peritoneal enzyme-rich effusion যদি এখানে কালেকশনটা পেরিটোনিয়ামে জমা হয়, হ্যাঁ, associated with pancreatic duct disruption, হ্যাঁ, সেই ধরনের একটা তোমার ফ্লুইড কালেকশন প্যানক্রিয়াটিক ক্যাভিটিতে, সেটাকে আমরা বলা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। প্যারাসিন্থেসিস যদি করি আমরা এই ধরনের অ্যাসাইটিস পেশেন্টে may reveal turbid fluid with increased amylase level, তাহলে এর ফ্লুইডটা কি ধরনের? টার্বিড, এবং অ্যামাইলেজটা এখানে খুব বেশি পরিমাণ থাকে। এই প্যানক্রিয়াটিক অ্যাসিডের পেশেন্টটা needs adequate drainage with white board drain placed under image guidance. এটা CT guided বা ultrasound guided আমাদের এটা adequately drain করতে হয় প্যানক্রিয়াটিক অ্যাসিডের পেশেন্ট। সো এখন এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আমাদের কাছে আসলে এত বেশি ডিফিকাল্ট, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটাই আমাদের মনে রাখতে হবে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর সাথে কোইন্সাইড করে। ফার্স্ট অফ অল হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট। কোন পেশেন্টের, আমি যে পেশেন্টের প্রোফাইল দেখেছি সেখানে পেশেন্টের এজ ছিল কত? 49 বছর। তাহলে এখানে একটাই ডিফার করে যে প্যানক্রিয়াটিক ক্যান্সার হবে, একই ধরনের ফিচার থাকতে পারে কিন্তু এজটা থাকবে ওল্ডার এজ। এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের পেশেন্টে অ্যালকোহলিক ইউজ থাকে না, হ্যাঁ, ঠিক আছে, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট থাকে না। এখানে ওখানে ওয়েট লসের হিস্ট্রি থাকে না, কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সারে ওয়েট লসের হিস্ট্রি থাকে। এখানে প্রোট্রাক্টেড ফ্লেয়ার অফ সিমটমস এবং অনসেট অফ সিগনিফিক্যান্ট কনস্টিটিউশনাল সিমটমস। প্যানক্রিয়াটিক ডাক্ট স্ট্রাকচার গ্রেটার দেন 10 মিলিমিটার ইন লেন্থ অন ইআরসিপি। এখানে প্যানক্রিয়াটিক ক্যান্সার তখনই বলতে পারবো যে ওখানেও কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস স্ট্রাকচার হয়, ক্রনিক প্যানক্রিয়াটিক ক্যান্সার স্ট্রাকচার হয়, কিন্তু এখানে স্ট্রাকচারটা যেটা হয় প্যানক্রিয়াটিক ডাক্টে এটা মোর দেন 10 মিলিমিটার। এটা মেজারমেন্টটা ইআরসিপি করে দেখা যাচ্ছে বেশি পরিমাণ স্ট্রাকচার হয় প্যানক্রিয়াটিক ক্যান্সার, অর্থাৎ প্যানক্রিয়াটিক ক্যান্সারটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পরবর্তীকালে যে সিকুয়েলি, অর্থাৎ এখানে এত বেশি স্ট্রাকচার হয়, এটা বলে দিয়েছে মোর দেন 10 মিলিমিটার। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার। এবং যে সিরাম মার্কার, যেটা টিউমার মার্কার বলি আমরা, এখানে দেখো CA এটা 99 এন্ড CEA, এই CA 99 এন্ড CEA এই লেভেলটা কিন্তু অনেক বেশি হয়ে যায় এই প্যানক্রিয়াটিক ক্যান্সার লেভেলে। তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবা কি করে? কি কি পয়েন্ট? এই পেশেন্টের অ্যালকোহল ইনটেক থাকে না, এই পেশেন্টে তোমার ওল্ডার এজ থাকে, এই পেশেন্টে তোমার ওয়েট লস হিস্ট্রি থাকে, প্রোট্রাক্টেড একটা কনস্টিটিউটিভ সিমটম থাকে, এবং এই পেশেন্টের ডাক্টের যে স্ট্রাকচারটা সেটা ডাইলেশনটা মোর দেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অন ইআরসিপি, এবং এর যে সিরাম মার্কার, টিউমার মার্কার, এটা CA 99 এবং CEA এটা যদি হাই টাইটার থাকে, দিস ইজ সাজেস্টিভ অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার। বাট এই টিউমার মার্কারটা কিন্তু তোমার কখনোই বেশি থাকে না ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। পেপটিক আলসার ডিজিজ, এটা খুব কমন। তাহলে গল স্টোনস, ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তাহলে দেখো তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে কি ফিচার মিলে যায়? পেপটিক আলসার ডিজিজের সাথে মিলে যায়। তাহলে পেপটিক আলসার ডিজিজ কিন্তু অ্যান্টাসিড খেলে রিলিভ হয়, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিন্তু অ্যান্টাসিড খেলে রিলিভ হয় না। গলস্টোন ডিজিজ কিন্তু বিলিয়ারি কলিকটা থাকে, কি বললাম, বিলিয়ারি কলিকটা গলস্টোন ডিজিজে থাকে কত? অ্যাকুট সেন্সে উইদিন 24 আওয়ার্স, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে বিলিয়ারি কলিকটা থাকে 3 to 4 days। তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে গেল। ইরিটেবল বাউল সিনড্রোম, এটা তোমরা জানো। ইরিটেবল বাউল সিনড্রোম কি হয়? অল্টারেশন অফ বাউল হ্যাবিট, যে তোমার কি হয়, পেশেন্ট খুব স্ট্রেস কন্ডিশন থাকে, পেশেন্টের লাইফস্টাইল তার খুব ঘুমের মতো, সে অনেক পরিশ্রম করে, সে বিশ্রাম নেয় না, পেশেন্টের তার কিছুদিন পায়খানা পাতলা থাকে, কিছুদিন পায়খানা শক্ত হয়, এই ধরনের ইরিটেবল বাউল সিনড্রোম। এই ধরনের পেশেন্টেও কিন্তু অনেক সময় ম্যালাবজর্পশন সিনড্রোম আসতে পারে, তখন কিন্তু আমরা কোইন্সাইড করে তোমার প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে। তাহলে পার্থক্য কি করবা? পেশেন্টের লাইফস্টাইল হবে, পেশেন্টের একটা স্ট্রেস থাকে, এংজাইটি থাকে, হ্যাঁ, পেশেন্ট শান্ত
এটা নিয়ে অডিট থাকে, সেই ধরনের পেশেন্ট ইরিটেবল বাউল সিনড্রোম হয়, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে না। লাস্ট অফ অল অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এটার সাথে ডিফারেন্সিয়েশন কি করবা, ওখানে অ্যামাইলেজ লেভেলটা খুব বেশি থাকে, কিন্তু এখানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যামাইলেজ লেভেল তত হাই রেটে থাকে না। এখানে লিভার এনজাইমগুলো মোটামুটি নরমাল থাকে, কিন্তু এখানে বিলিরুবিনটা এখানে বাড়তে পারে, এটা অ্যাডভান্স স্টেজে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেক সময় বিলিরুবিনটা বাড়তে পারে অথবা এএলটিটা বাড়তে পারে। এটাই শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে তোমার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস পার্থক্য কি, ওটা এনজাইম খুব বেশি তোমার ইটা বেশি থাকে, ওখানে তোমার এমআরএলএসটা খুব বেশি থাকে, কিন্তু এখানে এমআরএলএসটা নরমাল থাকে। ওখানে স্টেটোরিয়া থাকে, এখানে স্টেটোরিয়া থাকে না, এটাই খুব বেশি। ওখানে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকে না। হ্যাঁ, এই ধরনের একটা বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। ট্রিটমেন্ট দেখো, আমরা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ কি করতে পারি। আমরা পেইন, প্রথমে অনেকদিন ধরে পেইন, পেশেন্ট এত বেশি পেইন আসে, পেশেন্ট নার্কোটিক ইউজ করে, অর্থাৎ পেশেন্টকে কিন্তু আমরা কি করবো, জেনারেলি আমরা পেশেন্টকে কাউন্সিলিং করবো, আমরা প্যানক্রিয়াটিক এনজাইম দিব। হ্যাঁ, প্যানক্রিয়াটিক এনজাইম পাওয়া যায়, সুজাইম পাওয়া যায়, ক্রিজাইম পাওয়া যায়, অ্যানালজেসিক দিব, ইনভেসিভ অপশন পাওয়া যায়, হ্যাঁ, অনেক সময় প্যাচ পাওয়া যায়, ফেন্টিনাইল পাওয়া যায়, এগুলো দিব। আমরা কি ধরনের পেইন ম্যানেজমেন্ট করে আমরা রিকমেন্ড করতে পারি, এটা সিকিউর ডায়াগনোসিস করবো, এবং তাকে আমরা কি করবো, আপনি অ্যালকোহল ইনটেকটা কমাই দেবেন, অনেক সময় এটা বন্ধ করতে পারবো। এবং আমাদের ফ্রিকুয়েন্ট মিল, আপনি একবারে বেশি বেশি খাবেন না, আপনি অল্প অল্প করে বারবার খাবেন 2 ঘন্টা পর পর। আমরা এনজাইম সাপ্লিমেন্ট দেবো, এটা নট ভেরি ইফেক্টিভ, এটা এখনো পর্যন্ত আমরা জানি না কি কাজে লাগে। তবে মেকানিজমটা বলা হচ্ছে যে এটা সাপ্রেশন অফ ফিডব্যাক লুপস ইন দ্য ডিউওডেনাম দ্যাট রেগুলেট দ্য রিলিজ অফ cholecystokinin, the hormone that stimulates digestive enzyme secretion from the exocrine pancreas। অর্থাৎ সিসিকে যে cholecystokinin যে রিলিজটা, সেটাকে কিন্তু এটা ব্লক করে, এটাই আমরা ইনহিবিট করে, সেটাই আমরা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট, যেটা নাম হচ্ছে সুজাইম ক্রিজাইম, এখানে পাওয়া যায়। আমরা এটা 325 মিলিগ্রাম পাওয়া যায়, এটা আমরা তিন বেলা করে দিই, আমরা অনেক দিন ধরে এটা খেতে হয়। Patient should also be treated with acid suppression, H2 receptor blocker or proton pump inhibitor to reduce of the enzyme from the gastric acid। এটা কি কাজ করে, আমরা যদি প্রোটন পাম্প ইনহিবিটর দিই, এটা কি করে যে গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে যে এনজাইমটা সেক্রেশন হয় সেটাকে ইনঅ্যাক্টিভেশন করে, এই একটাই কাজ এখানে। আমরা এই জন্য আমরা H2 ব্লকার দিতে পারি। অ্যানালজেসিক্স, এটা অনেক রোল আছে। হ্যাঁ, আমরা নার্কোটিক অ্যানালজেসিস সাধারণত দিই। হ্যাঁ, আমরা অনেক সময় হসপিটালে ভর্তি করেও আমরা অনেক সময় অ্যানালজেসিক দিই। হ্যাঁ, অনেক সময় ক্রনিক নার্কোটিক অ্যানালজেসিস দিতে হতে পারে। হ্যাঁ, অক্টিওটাইড cannot be recommended for general use। অক্টিওটাইডটা আগে আমরা বলতাম, এটা কিন্তু জেনারেলি আমরা এখন মানা করছি, এটা অনেক সাইড এফেক্ট। অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি, ভিটামিন সি, ই, মিথিওনিন এন্ড সেলেনিয়াম, এই অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি আমরা সাজেস্ট করব। ভিটামিন সি, ই, মিথিওনিন এন্ড সেলেনিয়াম, এটা আমরা সাজেস্ট করব। কিছু স্পেশাল অ্যাপ্রোচ আমরা নেই, সিলিয়াক নার্ভ plexus blocks, endoscopic stenting of the pancreatic duct or pancreatic sphincterotomy। তাহলে এন্ডোস্কোপি স্টেন্টিং, ইয়ারসিপি করে আমরা স্টেন্টিং দিতে পারি প্যানক্রিয়াটিক ডাক্টে, অথবা প্যানক্রিয়াটিক স্ফিংক্টারোটমি, প্যানক্রিয়াটিক স্ফিংক্টারোটমি করতে পারি আমরা। এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি, ESWL, এটাও কিন্তু আমরা করতে পারি সার্জারি। তাহলে এটা হচ্ছে স্পেশালিস্ট অ্যাপ্রোচ। কি কি বললাম, সিলিয়াক নার্ভ ব্লকস, endoscopic stenting, pancreatic sphincterotomy, extracorporeal shockwave lithotripsy and surgery। ম্যালডাইজেশন ম্যানেজমেন্ট, আচ্ছা ম্যালডাইজেশন সিনড্রোম যদি আসে, এই পেশেন্টকে আমরা কি করব, প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দেব, এবং পুয়ার থেরাপিউটিক রেজাল্টস বিকজ অফ লাইপেজ ইজ ইনঅ্যাক্টিভেটেড বাই গ্যাস্ট্রিক অ্যাসিড। অর্থাৎ এই যে প্যানক্রিয়াটিক এনজাইম দিল, এটা আমাদের কিন্তু এখনো কোনো রেজাল্ট, আমরা বেটার রেজাল্ট পেতে পারিনি, হ্যাঁ, কিন্তু আমরা তাও দেই। Adjuvate the H2 blocker, sodium bicarbonate and proton pump inhibitor। So that of all, অর্থাৎ একটা ক্রনিক প্যানক্রিয়াটিক পেশেন্টে কিন্তু তোমার মেডিকেল ম্যানেজমেন্টে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে সার্জারি কিন্তু আমাদের লাস্ট, যদি কোনো মাস থাকে বা সিডোসিস থাকে, তাহলে কিন্তু আমরা এটা করি, এটা হচ্ছে লাস্ট অপশন। তাছাড়াও স্পেশাল অপশন হচ্ছে আমরা কি করতে পারি, ERCP স্টেন্টিং করতে পারি, আমরা অথবা প্যানক্রিয়াটিক স্ফিংক্টারোটমি করতে পারি, অথবা আমরা তোমার সিলিয়াক নার্ভ প্লেক্সাস আমরা এটা ব্লক দিতে পারি। হ্যাঁ, এই ধরনের মাল্টিপল কিছু অপশন আছে, অথবা ESWL, এটাও আমাদের অপশন পাওয়া যেতে পারে।
তাহলে আজকে যে লেকচারে এর সামারি আমি আরেকবার বলেছি যে pancreatitis is a chronic pathology of the pancreas. It is characterized by pancreatic fibrosis, calcification. It has pancreatic duct তোমার dilation হয়, এটা তোমার stenosis হয়, এখানে তোমার calcification হয়, এবং এই পেশেন্টগুলি ক্লাসিক ট্রায়াড নিয়ে আসতে পারে, পেশেন্টের প্যানক্রিয়াটিক ডায়াবেটিস নিয়ে আসতে পারে, স্টেটোরিয়া নিয়ে আসতে পারে, এবং এই পেশেন্টের তোমার ভ্যালাডোশন সিনড্রোম নিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং পেশেন্টের তোমার তোমার এক্সোকাইন প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি নিয়ে আসতে পারে। তো এই পেশেন্টগুলিকে তোমাদের ডায়াগনোসিসটা খুব ডিফিকাল্ট। অনেক সময় পেশেন্টের এগুলি কোনো পেইনও থাকে না, শুধুমাত্র নশিয়া, ভমিটিং, জন্ডিস নিয়ে আসে, এবং পেশেন্টের তোমার ইনভেস্টিগেশন ছাড়া আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি না। সেই জন্য তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে তোমরা প্রথমেই একটা পেশেন্টের এপিগ্যাস্ট্রিক পেইন আসলো, প্রথমেই তোমরা ডায়াগনোসিস কখনো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লিখবা না। প্রথমে ডায়াগনোসিস লিখবা পেপটিক আলসার ডিজিজ, তারপর লিখবা গলস্টোন ডিজিজ, তারপর লিখবা তোমার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, তারপরে লিখবা আছে তোমার যদি ওল্ড এজ হয় প্যানক্রিয়াটিক ক্যান্সার, এবং লাস্ট অপশন লিখবা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। কি বললাম যে একটা পেশেন্টের ক্রনিক এপিগ্যাস্ট্রিক পেইন তোমার প্রথমেই ডায়াগনোসিস পরীক্ষা হলে লিখবা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, তারপরে তোমরা লিখবা হচ্ছে গলস্টোন ডিজিজ, তারপরে লিখবা তোমার হচ্ছে তোমরা তোমার হচ্ছে কি বললাম কি বললা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যদি ওল্ড এজ হয় তখন বলবো প্যানক্রিয়াটিক ক্যান্সার, লাস্টলি যদি তোমাদের বলবো এটা তোমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অনেকেই তোমাদের এই আগের ব্যাচে আমরা খাতা দিয়েছি পরীক্ষা হলে, আমরা পরীক্ষা হলে লং কেসে খাতাতে প্রথমে লিখে রাখছি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তখন আমরা কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, কারণ এবার কিন্তু এক্সটার্নাল আসে নাই। প্রথমে যদি বলে যে একটা পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন আসছে, নশিয়া, ভমিটিং, জন্ডিস, তুমি বললাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে তুমি প্রথমে কোশ্চেনটা হবে হাউ টু এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস। তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাও, তখন কারণ ওই পেশেন্টে তোমরা কোনো ক্লিনিক্যাল সাইন পাওয়া যায় না, যেমন মার্ফি সাইন। হ্যাঁ, তোমার পেশেন্টের জন্ডিসও পাওয়া যায় না, পেশেন্টের তোমার পয়েন্টিং সাইনও পাওয়া যায় না, পেশেন্টের তোমার মার্ফি সাইন পাওয়া যায় না। তো পেশেন্টের যে একটা যে বিভিন্ন তুমি জন্ডিস দেখবা সেটাও পাওয়া যায় না, তখন তো তোমরা তো মানে খুব ইয়ে হয়ে যাও যে তাহলে এখন আমরা কি করবো। তখন তো তোমাকে আবার ওই লেভেলে যেতে হবে যে স্যার আমরা পেশেন্টের ক্লিনিক অ্যাডমিট করবো, পেশেন্টের আমরা আল্ট্রাসাউন্ড করবো, আমরা পেশেন্টের সিটি করবো, এমআরআই করবো, এন্ডো আল্ট্রাসাউন্ড করবো, ইআরসিবি করবো, তারপরে পেশেন্টের ডায়াগনোসিস করতে পারবো। তখন কিন্তু পরীক্ষা হলে তোমাদের কোশ্চেনের ইয়েটা অনেক বেশি হয়ে যায়। সো একটা পেশেন্টের যদি এই ধরনের ফিচার আমি যেটা আজকে হাইলাইট করলাম, একটা পেশেন্ট যদি তোমাদের ক্রনিক ইনডাইজেশন নিয়ে আসে, ম্যালডাইজেশন নিয়ে আসে, পেশেন্ট যদি অনেকদিন ধরে এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসে, তার সাথে ম্যালাডোশন সিনড্রোম থাকে, তুমি প্রথমেই তাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলবো না, আনটিল আদারওয়াইজ তোমার সমস্ত প্রোফাইল যদি তোমার কাছে একসাথে থাকে, সবগুলো যদি মিলে যায়, তাহলে তোমার বলতে পারো যে এটা মনে হয় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। কিন্তু প্রথম অবস্থায় সবসময় বলবো তোমরা পেপটিক আলসার ডিজিজ, তারপরে যাবে গলস্টোন ডিজিজ যাবা, তারপর তোমার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যাবা, প্যানক্রিয়াটিক ক্যান্সার যাবো, তারপর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। কখনোই তুমি ফার্স্ট তোমার কনফার্মেটিভ ডায়াগনোসিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলবো না, এটা বলাটা খুবই ডিফিকাল্ট। সো এটা ইআরসিপি করে এটা একদম তোমার বায়োপসি নিয়ে তারপর পেশেন্টকে সার্জারি করে যদি আমরা বায়োপসি নিই, তখন তোমার পেশেন্টের দেখা যায় যে এটা তোমার ফাইব্রোসিস এবং মনোলিকুলার সেলগুলি পাওয়া যায়, তখন কিন্তু এটা 100% কনফার্মেটিভ বলা যায় যে পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাছাড়া এটা তোমার শুধুমাত্র ক্লিনিক্যালি এবং কিছু ইনভেস্টিগেশন করে কিন্তু এটা আমরা কখনোই বলতে পারবো না ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো এটাই তোমাদের আজকের ইনফরমেশন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ লাস্ট চয়েস ইওর কনফার্মেটিভ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটাকে বলবো না, অনেক ডায়াগনোসিসকে আগে বলার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ অল। তো তোমাদের আজকে আমি যতটা হেল্প পেয়েছি, বলো সেকেন্ড না, প্রথম থেকে সেকেন্ড বাবু? আচ্ছা, হ্যাঁ এটা না, আগেরটা এটা দেখো, a 49-year-old man was admitted with a 9-month history of intermittent attacks of epigastric pain, jaundice, and fever. These attacks usually last up to several days, associated with nausea and vomiting. He was well in between attacks and had no loss of weight.
দেখো আমি কিন্তু ক্লিনিক্যাল তোমার কাছে কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে আমি বলে ফেললাম। দেখো তার বয়সটা আমি বলছি 49, অনেক বেশি না। তার কতদিনের হিস্ট্রি? 9 মাস। কি ধরনের হিস্ট্রি? ইন্টারমিটেন্ট পেইন। কোন জায়গায়? এপিগ্যাস্ট্রিক রিজনে। তার সাথে কি? ইন্টারমিটেন্ট ফিভার। তার সাথে কি? ইন্টারমিটেন্ট জন্ডিস। এবং এই অ্যাটাকগুলি কতদিন থাকে? সিভারাল ডেজ। তার সাথে সাথে কি থাকে? নসিয়া, ভমিটিং। এবং এই অ্যাটাকগুলির মাঝখানের পিরিয়ডটাতে সে সম্পূর্ণ ভালো থাকে এবং তার কোনো ওয়েট লসের হিস্ট্রি নাই। এই ধরনের 49 বছরের 40 থেকে 50 বছরের একটা পেশেন্ট তোমার কাছে আসলো। এখন এই সিনারিও দেখে তুমি যদি পরীক্ষার খাতায় লেখো যে ইজ এ কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে এটা বড়টা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। তুমি এই ধরনের পেশেন্টটাকে প্রথমেই বলে দাও যে স্যার এটা আমি প্রথম ডায়াগনোসিস আমার তোমার পেপটিক আলসার ডিজিজ। তারপর তুমি পাচ্ছ কি পাচ্ছ না সেটা তুমি ডিফারেন্সিয়েট করো যে পয়েন্টিং সাইন পাচ্ছ কি পাচ্ছ না, বা তুমি এটাকে তুমি যে পেপটিক আলসার ডিজিজ আদার সাইন যে পাচ্ছি, হ্যাঁ সেগুলো পাচ্ছ কিনা সেগুলো তুমি ইয়ে করবো। তারপরে তুমি বলবো গলস্টোন ডিজিজ, বিলিয়ারি কলিক দিয়ে এটাকে ইয়ে করবো। তারপর তুমি যাবা তোমার এখন প্যানক্রিয়াটাইটিস কিনা, হ্যাঁ সেটা তুমি আগে ইয়ে করবো। তারপরে যদি এটা তো বয়স কম তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হবে। হ্যাঁ he was well in between attacks and had no loss weight। তাহলে এই পেশেন্টের মানে অ্যাটাকের পিরিয়ডটা দেখো, এখানে সে সম্পূর্ণ ভালো থাকে এবং তার কোনো ওয়েট লসের হিস্ট্রি নাই। তাহলে এটাও কিন্তু অনেকগুলো এক্সক্লুড করে দিল। ঠিক আছে, তো থ্যাংক ইউ অল।